বর্তমানে বাইরের খাবারে কিন্তু একদমই ভরসা করা যায় না, আর সেটা যদি হয় কাচ্চি বিরিয়ানি সেক্ষেত্রে তো একদমই না। আর দোকানের মতো বিরিয়ানি যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা মন্দও হয় না। আর তাই আমি কিভাবে বাড়িতেই খুব সহজে কয়েকটি স্টেপ ফলো করে ঘরোয়া মশলায় মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এরই মধ্যেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সঙ্গে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। তবে আমি শুরুতেই বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল শেফ না, আর তাই আমি সবগুলো উপকরণের তেমন একটা মাপও বলে দিতে পারবো না, কারণ আমি এখানে আপনাদের শেখাতে আসিনি। আমি শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করতে এসেছি যে আমি কিভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে থাকি। তবে বলে রাখা ভালো, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্নার প্রসেসটা ইউটিউব দেখেই শিখেছি, আর এখানে অনেক ভুলও হতে পারে, তো সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বলবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। তো যাই হোক, শুরুতেই আমি বিরিয়ানির মেন গুঁড়া মশলাটা তৈরি করে নেব। আর তার জন্য আমি নিয়েছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, শাহিজিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই সকল মশলাগুলোকে একসঙ্গে একটা শুকনো প্যানে টেলে নিব, আর সেটাকে ব্লেন্ডারে অথবা শিলপাটায় গুঁড়ো করে নিব। আর নাড়াচাড়ার সুবিধার জন্য আমি কিন্তু জয়ফলটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আমি যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি সেহেতু পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই, আর তাই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর আমি কিভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করি সেই বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি এই চ্যানেলেই দেওয়া আছে, তো সেটার লিঙ্ক আমি উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি বিরিয়ানির মাংস সুন্দর করে ধুয়ে নিব। মাংস ধুয়ে নেওয়া হয়ে গেলে এতক্ষণ কাজ করতে করতে যে থাল বাসনগুলো নষ্ট হয়েছে সবগুলোই ধুয়ে নিব, তাহলে রান্না করতেও সুবিধা হবে। আর এরই ফাঁকে আম্মু বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছে, কেননা আলু ছাড়া যে কোনো বিরিয়ানি অসম্পূর্ণ। তবে আম্মু সাইজটা বুঝতে পারছিল না বলে আমি শুধু খোসা ছাড়িয়েই রাখতে বলেছিলাম। তো এবার আমি সাইজ মতো আলুর পিস করে নিচ্ছি। আর আলুর সাথে আম্মু কিছু কাঁচামরিচ ও লেবু কেটে রেখেছিল, তো সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুটাকে ম্যারিনেট করে নেব, মানে জর্দার রং, লবণ আর চিনি সবগুলোকে আলুর সাথে মাখিয়ে নিব। আর এখানে চিনি কিন্তু 2 চামচের মতোই দিয়েছি আমি। আর কি ফুড কালারটা দিলে আলুর কালারটা ভাজার পর অনেক সুন্দর আসে। তো যাই হোক, এর মধ্যে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু। এবার আলুটাকে আমি ওই পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যেই ভেজে নিব সুন্দর করে। আলুগুলো ভাজতে দিয়ে আমি একটা লিকুইড মিক্সচার তৈরি করে নিচ্ছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর তাই আমি একটা বাটিতে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এবার এতে একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। আর তার জন্য আমি প্রথমেই জর্দার রং দিয়ে দিয়েছি। আর আপনারা যদি অথেন্টিক কাচ্চি বিরিয়ানির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এখানে ফুড কালারের পরিবর্তে জাফরান ব্যবহার করবেন। তবে আমার কাছে ছিল না তাই আমি এটা ব্যবহার করিনি। তো এবার আমি এতে 2 চামচ করে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে নিব, আর সেই সাথে ঘিও দিয়ে দিব। আর লিকুইড মিক্সচারটা একটু ঘন করার জন্য 2 চামচ গুঁড়া দুধও দিয়ে দিব, এতে টেস্টটা ভালো আসে। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে ঘিয়ের পরিমাণ কিছুটা বেশি হলেই ভালো হয়। তো এবার সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর কথা বলতে বলতে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে। আর এই আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন 20%-এর মতো সিদ্ধ হয়ে যায়, তাহলে আলুটা পরবর্তীতে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর খুবই সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো লিকুইড মিক্সচারটা তৈরি হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি এখন কয়েকটা বাদাম ও 1 চামচ মতো পোস্তদানা দিয়ে বেটে নিব। তবে আপনারা চাইলে পোস্তদানা বাদ দিয়ে দিতে পারেন। আর আমি এখানে বাদাম ও পোস্তদানা শিলপাটায় বেটে নিলেও আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এগুলো বেটে নিতে পারেন। তো এরই মধ্যেই কিন্তু আমার বাদাম আর পোস্তদানা বাটা হয়ে গেছে। তো এবার আমি চলে যাব ম্যারিনেশন পর্বে। আর মাংস ম্যারিনেশন করার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। মূলত আমি এই পাত্রেই বিরিয়ানিটা রান্না করব, আর সেই জন্যই এটা নিয়েছি। আমি যদি এটা অন্য কোথাও ম্যারিনেশন করতাম সেক্ষেত্রে কিন্তু এটা যখন ট্রান্সফার করতাম তখন কিন্তু অনেকটা মশলা ওই পাত্রে লেগে থাকতো, তাতে মশলাগুলো নষ্ট হতো। তো সেটা আমি চাইনি বলেই আমি এই পাত্রেই একেবারে একসাথে ম্যারিনেশনের জন্য মশলাগুলো মিশিয়ে নিব মাংসের সাথে। তো এই পাত্রে প্রথমেই আমি কিন্তু ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপর একে একে বাকি সকল মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিব আদা রসুন বাটা, টক দই, বাদাম ও পোস্ত বাটা, লাল মরিচের গুঁড়া, সামান্য টালা জিরার গুঁড়া, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন।
স্বাদমতো লবণ, গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলা, আমি এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এইভাবে বেশি করে তৈরি করে নিতে পারেন মশলা, আর একটা বয়ামে ভরে অনেক দিন কিন্তু স্টোর করে রাখতে পারেন। তারপরে পেঁয়াজ বেরেস্তা আর বেরেস্তা ভাজার তেল, আর এখানে আমি সম্পূর্ণ তেলটাই দিয়ে দিয়েছি আমার ভাজার পর যেটুকু ছিল। তারপরে অর্ধেকটা পরিমাণ লিকুইড মিক্সচার যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে মাংসের সাথে সবগুলো মশলা মিশিয়ে নিব। আর এই কাজটা একটু ধৈর্য ধরে বেশি সময় নিয়ে করে নিতে হবে, তাহলে মাংস ম্যারিনেশনটা ভালো হবে আর মাংসের ভিতরে মশলার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। আর আমি মশলা মাখাতে গিয়ে দেখি যে আমার আরেকটু মরিচের গুঁড়া হলে ভালো হয়, তো সেজন্য আমি লাল মরিচের গুঁড়া আরেকটু দিয়ে নিয়েছি। আর এটাকে একটু চেপে চেপে মশলাটাকে মাংসের সাথে মেখে নিতে হবে। আর এই কাজটা একটু সাবধানেই করে নিতে হবে, অন্যথায় কিন্তু হাড়ে বেজে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরই মধ্যে মাংসের সাথে মশলা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় ধরেও রাখতে পারেন। এখন আমি চালের প্রিপারেশন করে নিব, আর তার জন্য আমি ফরচুনের 1 প্যাকেট বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটা ভালো করে আলতো হাতে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে চালটা অনেকটা লম্বা হবে। আর বেশি কচলে ধোয়া যাবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। তো চালটাকেও একটা সাইডে রেখে দিয়ে চাল সিদ্ধ করার জন্য প্রিপারেশন করে নিব। আর সেজন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, 1 চামচ শাহি জিরা, স্বাদমতো লবণ ও 1 চামচ মতো তেল দিয়ে, আমি এখানে সয়াবিন তেলের কথাই বলেছি, তো চুলায় বসিয়ে পানিটা কিছুটা গরম করে নিব। আর পানিটা কিছুটা গরম হয়ে গেলে তখনই ধুয়ে রাখা ওই বাসমতি চালগুলো দিয়ে দিব। চালটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিব, যাতে করে তলানিতে লেগে না যায়। আর এটা দেওয়ার পরে লবণটা একটু চেক করে নেব, যাতে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য। তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর এই চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, এটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। যেমন এই যে আমি দেখাচ্ছি, হাতের সাহায্যে চাপ দিলে ভেঙে ভেঙে যাবে, একেবারে মিক্ষিন হয়ে যাবে না। তো এই পর্যায়ে এসে আমি এটাকে পানি থেকে ঝরিয়ে নিব চালগুলোকে। তো এবার আরেকটা কাজ করে নিতে হবে, সেই জন্য আমি এখানে বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে আমি এখানে আরও যোগ করব চিনি আর গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন। সেই সাথে এই পর্যায়ে এসে আপনারা বাদাম, বিভিন্ন ধরনের, সেই সাথে কিশমিশ, এগুলো অ্যাড করে নিতে পারেন। তবে আমি ওইগুলো কিছুই ইউজ করব না এখানে। তো এইগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মেখে রেখে দিব একটা সাইডে। তো এরই মধ্যে 1 ঘন্টার সময় পার হয়ে গেছে আর আমার ম্যারিনেট করার সময়ও শেষ। তো এবার আমি এটাকে আরেকটু হাতের সাহায্যে মেখে নিব মাংসটাকে, যাতে করে মশলাটা সুন্দর করে মিশে যায় মাংসের সাথে। তো একে একে বাকি যেই কাজগুলো আমি করে রেখেছিলাম বিরিয়ানির জন্য অ্যাসেম্বল করে নিব। সেই জন্য প্রথমেই মাংসটাকে সুন্দর করে ছড়িয়ে বসিয়ে নিব, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। একই সাথে বাকি সকল উপকরণগুলোকে পর্যায়ক্রমে দিয়ে দিব, যেমন কয়েকটা কাঁচামরিচ, বেরেস্তার গুঁড়ো করা যে মিক্সচারটা করেছিলাম সেটা, সেই সাথে আলু বোখরা দিয়ে এর উপরে সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিব। ভাত দেওয়া হয়ে গেলে সুন্দর করে বিছিয়ে দিব সমানভাবে। চালটা সমানভাবে বিছিয়ে দেওয়া হয়ে গেলে বাকি যে লিকুইড মিক্সচারটা ছিল সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। তারপর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা ও আলু ভাজার সময় যে জর্দার রঙটা বেঁচে গিয়েছিল সেটাকেও একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এমনি রঙও ব্যবহার করতে পারেন। তো আমার বিরিয়ানি অ্যাসেম্বল করা হয়ে গেছে। এবার আমি এই পাত্রটা একটা ঢাকনার সাহায্যে সিল করে নিয়ে চুলায় 1 ঘন্টা 10 মিনিটের জন্য বসিয়ে দিব। তবে 15 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে চুলার আঁচ। তারপর একেবারে কমিয়ে দিয়ে একটা তাওয়ার উপরে রাখবো, তাহলে আর তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কীরকম আঁচে রেখেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এরই মধ্যেই কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। আর আমি ঢাকনাটা খুলে দেওয়ার পর কি যে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে হয়েছে সেটা আর আমি মুখে বলে বোঝাতে পারবো না, সেটা আপনাদের রান্না করে খেয়েই তারপরে বুঝতে হবে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চালটা কতটা ঝরঝরে এবং পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সেই সাথে আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে কি, আমি যেহেতু প্রফেশনাল না, তো সেই জন্য এইরকম ডেক ঠিকঠাকভাবে কাটতেও পারবো না। আর সেই জন্য আমি যেভাবে পেরেছি সেভাবেই কেটেছি। তবে আপনারা যদি আরও ভালো করে পারেন তো সেভাবেই কেটে নেবেন। তো এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন যে খাওয়ার জন্য রেডি।
আর এভাবেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন অথেন্টিক স্বাদের কাচ্চি বিরিয়ানি। আর এটার স্বাদ কোনোভাবেই রেস্টুরেন্টের থেকে কম ছিল না। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই সামান্য কিছু সাজিয়ে এটা খেয়ে নিব। আর আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি কোন মাংস ব্যবহার করে এই বিরিয়ানিটা রান্না করেছি। আমি এখানে গিয়ে খাসির মাংস ব্যবহার করেছি, সেই জন্য আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তবে আপনারা যদি গরুর মাংসতে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু 1.5 ঘন্টা লাগবে সময়। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছিল দেখতে। তো এই যে এরই মধ্যে আমি মাংসটা ভেঙে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ধরার সাথে সাথেই কিন্তু সুন্দর সফট হয়ে গলে যাচ্ছিল, আর আলুটাও সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।